সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদেরকে স্বাগত জানাই। সুধী দর্শক, আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আপনারা ইউটিউব এবং ফেসবুকেও দেখতে পাবেন এবং এটা সরাসরি প্রচারিত হবে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে তা হচ্ছে নির্বাচনী ইশতেহার, নারীর চাকুরি, নিরাপত্তা এবং যে বেতন বৈষম্য আছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য দুজন বিশেষজ্ঞ শিক্ষাবিদ এবং জ্ঞানী এবং লেখক তারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। তাদেরকে স্বাগত জানাই। আসুন পরিচিত হই। প্রথমেই প্রফেসর তাহমিনা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর ডক্টর সৈয়দা আইরিন জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত এবং অভিনন্দন, এবং আমরা আপনাদের নিকট থেকে অত্যন্ত চমৎকার আলোচনা আশা করি। প্রথমেই শুধু দর্শক, আলোচনার শুরুটা এভাবে আমরা করতে চাই যে আমাদের এখন একটি নির্বাচনী পরিবেশ। এই নির্বাচনী পরিবেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে জয়ী হওয়ার জন্য, আসলে সকলেই তো বিজয় অর্জন করতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের এই নির্বাচন চর্চা এবং গণতান্ত্রিক চর্চার মধ্যে তার ভাষা, তার শব্দ, তার আচার আচরণ, ব্যবহার, বক্তব্য সব কিছুরই একটি শালীনতা থাকা দরকার। যখন শালীনতা থাকবে, যখন ভদ্রতা থাকবে, বিনয় থাকবে, তখন জনগণ আকৃষ্ট হবে, পরবর্তী প্রজন্ম তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা কি সেটা দেখছি? সেটা আজকে সকলকে সতর্ক হতে হবে। আসুন আমরা যে বিষয়ের উপর কথা বলবো তা হচ্ছে আমাদের নারীর অবস্থান কোথায়। নারীর অবস্থান কোথায় আছে? আমরা তো যখন বক্তব্য যখন আমরা দেই তখন এমনভাবে বলি যেন নারীরা হচ্ছে সব কিছু, কিন্তু গৃহে যখন প্রবেশ করি আমাদের কথা আমরা নিজেরা পুরুষরা রাখতে পারি না। তাহলে এই নারীদের উপরে যে অবিচার অত্যাচার করা হয়, এর কিভাবে এটা সমাধান হবে? নির্বাচনী ইশতেহার কিন্তু প্রকাশ হবে। আমি প্রথমেই যারা আজকে আলোচনায় আসছেন তাদের কাছে বলি যে বিষয়বস্তু দেয়া হয়েছে আপনারা দেখুন যে আজকে শ্রমজীবী নারীরা যখন কাজ করে তাদের বেতন দেওয়া হয় পুরুষের তুলনায়। তারা যখন কোনো ফ্যাক্টরিতে কাজ করে সেখানে তাদের পরিশ্রম অনেক বেশি হয়, ছুটি কম হয়। আর যাদের সন্তান হয় তাদের জন্য আজকে সেখানে কোনো নার্সিং হোম নাই, অর্থাৎ সন্তানটাকে রাখবে, তার প্রয়োজন আছে, ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রয়োজন, কিন্তু সেই ব্যবস্থা নাই, গরিবদের জন্য নাই। বড় বড় কোম্পানি এবং বড় বড় ইন্ডাস্ট্রি, সেখানে হয়তো একটু সীমিত ব্যবস্থা থাকে, বড় অফিসার, মহিলা অফিসার যারা থাকেন। তাহলে আমরা কিভাবে এই বেতন বৈষম্য, এই বাসস্থান, চিকিৎসা মহিলাদের জন্য করতে পারি, সেই বিষয়ে আমি প্রথমেই আলোচনার জন্য প্রফেসর তাহমিনা আক্তার, আপনি একজন সত্যি কথা বলতে গেলে সমাজ কল্যাণের বিষয় নিয়েই আপনি চর্চা করেন, গবেষণা করেন, কাজও করেন। কদিন আগে বোধহয় আপনারা কম্বল বিতরণ করেছেন, তাই না? সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে রুহুল আমিন সাহেব ছিলেন, আপনি ছিলেন, এবং শাহিন আক্তার শিমুল ছিলেন, আর এখানে লাকি আরেকজন কে ছিলেন, নয়ন। এরা সকলেই বিলি করেছেন, তাই না? বেগম খালেদা জিয়া যখন এই সমস্ত ঘুমন্ত এবং যাদের শীতের কোনো কিছু ছিল না, একটি কম্বল তাদের দিয়ে দিতেন গভীর রাত্রে, তাই না? তা আপনারা এই কাজটা করেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে আপনারা আরও বেশি কাজ করবেন সেটা আমরা আশা করি। আসুন, আর নারীর মর্যাদা নিয়ে, অধিকার নিয়ে
আজকে ইশতেহারে কি দিতে হবে সে সম্পর্কে আপনি একটি বিশ্লেষণ তার করেন। অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটা বিষয় নির্বাচন করেছেন তার জন্য ধন্যবাদ। নারীদের কথা কে বলে, বললেও আমরা দেখি যে বললেও সেটা বাস্তবায়নও হচ্ছে না, কথাই কথা থেকে যাচ্ছে, কাগজে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। যেটা আপনি সুন্দর করে চমৎকার করে বলেছেন, নারীর অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, বেতন বৈষম্য এবং নিরাপত্তা, অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে। আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটে 36 বছর হয় আমার কর্মজীবন, এবং আমার বাংলা একাডেমিতে 1991 সালে আমি যখন প্রভাষক ছিলাম তখন নারীর উন্নয়ন, ক্ষমতা এবং পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ প্রেক্ষাপট বইটি লিখেছিলাম। সেটার অভিজ্ঞতা দিয়ে আমি শুরু করি। যখন যে বইটা আমি লিখলাম তখন বাংলা একাডেমির যে কোনো বই দুজন মূল্যায়নকারী থাকে, মূল্যায়ন করেছেন, তারা ইয়েস বলেছেন, কিন্তু পরিচালক বারবার ভাবছেন এই বইটা কি বের করব কি বের করব না। আমাকে বলল যে আপনি যে আইনকে এমন করে বিশ্লেষণ করেছেন এবং ফাঁক ফকরগুলো এইরকম করে ধরেছেন, সমাজ ব্যবস্থায় কি নিয়ে কোনো আন্দোলন হবে কিনা বা কোনো কিছু হবে কিনা আপনি কি চিন্তা করবেন, এখানে কি একটু বাদ দিবেন। তা আমি আমি যা লিখেছি, দুজন মূল্যায়ন করে এক্সপার্ট ছিল, তারা মূল্যায়ন করেছে, তারা মতামত দিয়েছে, সুতরাং এখানেই আমি থাকতে চাই। তাই আজকের সেই প্রেক্ষাপটটা আজকে অনেক তার পরিবর্তন হয়েছে, 3 দশক 4 দশক চলে গিয়েছে। সেটা এই বইটা লেখার উদ্দেশ্য ছিল, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমাদের শিক্ষার হার ছিল বাংলাদেশের 16%, টোটাল মেয়ের শিক্ষার হার 8% ছিল মাত্র। তাই সেক্ষেত্রে আমি দেখেছি যে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে নারীরা কোনো না কোনো বৈষম্যের শিকার হচ্ছে। আর আজকের যে এই বৈষম্যটা, হয়তোবা নারীরা অনেকখানি উন্নয়নে চলে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়েছে। যেটা আলোচনা করছেন, বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া অনেক এখন তুঙ্গে, নির্বাচনী প্রচারণায় আমাদের মুখের বক্তব্যের অবয়ব সবাই দিয়ে যাচ্ছে ফুলঝুরি। তাই সেক্ষেত্রে নারীর অবস্থান কি, বড় বড় দলগুলি কি বলতে চাচ্ছে আমরা বুঝতে চেষ্টা করছি সেটাকে। যেমন আমি দেখেছি, আমি চেষ্টা করলাম যে আমি নিজেও চাচ্ছি নির্বাচনী ইশতেহারগুলো কই, প্রথমত আমি প্রত্যেকটা দলকে আপনি সেই কথাটি বলুন যে নির্বাচনী ইশতেহারে যেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। জি, এবং আরেকটি বিষয় আপনাকে বলতে হবে, স্পষ্ট করে দুজনকেই বলতে হবে, তা হলো যে মাও সেতুং একটি কথা বলেছেন, এর আগেও আমি বলেছি যে আমাদের সমাজে 3টি শোষণ আছে, সাম্রাজ্যবাদী শোষণ, পুঁজিবাদী এবং সামন্তবাদী শোষণ, কিন্তু মেয়েদের উপর আছে 4টি শোষণ। আরেকটি শোষণ কি? পুরুষের শোষণ। সুতরাং আজকে সেভাবেই আপনাকে দেখতে হবে এবং অন্তর্ভুক্ত করতে হবে যেন বাস্তবায়ন হয়, সকলে যা বলবে তাই যেন বাস্তবায়ন করে, সেইটাই আমি চাই। আমি আপনাদের কাছে আপনাকে ধন্যবাদ যে আমি নির্বাচনী ইশতেহারগুলো প্রকাশিত অবস্থায় পেতে, প্রত্যেকটা দল নির্বাচন হবে জানে এবং সেটা সকলের হাতে থাকবে, এই ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে যারা এই ক্ষমতায় আসবেন। সেক্ষেত্রে আমি প্রতিটা দলের কাছে এরকম কিন্তু আমাদের জনগণের হাতে হাতে এই নির্বাচনী ইশতেহারটা আসেনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় দল, তারা 31 দফা দিয়েছে, সেখানে নারীর অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছে, ক্ষমতায়নের কথা বলেছে, কর্মসংস্থানের কথা বলেছে, বিশেষ করে নারীর দারিদ্র্য দূরীকরণের কথা বলেছে। কিন্তু নারীর যে অর্থনৈতিক কর্মসংস্থান, সেখানে কি কি ব্যবস্থা থাকা উচিত, কোন ধরনের কর্মসংস্থান। এখন কর্মসংস্থান বলতে আমি তো যেই এই আধুনিক এআই যুগে এই কর্মসংস্থান আর চলবে না যে সুই সুতা এবং কাঁথা সেলাই, সেটা চলে গিয়েছে। আমাকে নারীকে কিভাবে সক্ষমতা অর্জন করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের আকারে নারীকে কিভাবে বিশ্বের বাজারে তুলে ধরতে পারবো, সেই দিকের কর্মসংস্থান। ঠিকই বলেছেন। আচ্ছা, এই প্রসঙ্গটা ম্যাডাম যে পরে আসবো, এখন আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর সৈয়দা আইরিন জামান। আপনি একজন কবি এবং আপনি একজন গবেষক, আপনার এই সুনামটা আছে,
আপনি আন্তর্জাতিক একটি খ্যাতিসম্পন্ন একটি লেখক সংঘের, পেন ইন্টারন্যাশনাল, হ্যাঁ পেন ইন্টারন্যাশনালের আপনি সভাপতি অথবা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ। আচ্ছা, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ, অর্থাৎ আন্তর্জাতিক একটা সংগঠন। আপনি আশা করা যায় যে নারীদের বিষয়ে আপনি আন্দোলন এবং তাদের মুক্তি, তাদের শোষণ মুক্তি, তাদের উপর নির্যাতনের বিরুদ্ধে আপনার উচ্চারিত কবিতা এবং লেখনের মধ্যে আছে। আপনি আজকে এই বিষয়ে যেটা দেওয়া হয়েছে তার মর্যাদা, তার কর্মসংস্থান, যেটা ম্যাডামজি বলেছেন, জি, সেই কর্মসংস্থান কি কি হওয়া উচিত, তার নিরাপত্তা কি হওয়া উচিত? অনেক ধন্যবাদ নানু ভাই। কর্মসংস্থান হতে হবে, সেটার আগে আমি যেটা বলবো, বলুন। যে টমাস মান যেমন একটা কথা বলেছেন, রাজনীতি আমাদের বিধিলিপি। সেটা আমাদের দেশের নারীরা আমরা খুব ভালোভাবে বুঝি যে আসলে রাজনীতিটা যদি আমাদের সুসংহত হতো, জি। তাহলে আজকে নারীরা এত নির্যাতিত হতেন না, সেটা সবচেয়ে বড় কথা। এবং সামনে একটা নির্বাচন আছে 12 তারিখে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেখানে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো এখনো ইশতেহার দেননি। বিএনপি যে বড় দল, জি। ওনাদের একটা রাষ্ট্র মেরামতের 31 দফা কিন্তু 23 আচ্ছা, সাল থেকে হ্যাঁ, জি, আছে। জি, হ্যাঁ, right. আর জামায়াতে ইসলামী এই রিসেন্টলি ওনারাও 31 দফা দিয়েছেন। আচ্ছা, বিএনপির এটা আপা বলেছেন, বিএনপির 31 দফার মধ্যে নারীর বিষয়ে বেশ কিছু বিষয় জি। কথা আছে। 23 নম্বর অনুচ্ছেদে সেখানে ওনারা বলছেন যে জাতীয় সংসদের মনোনয়নের ক্ষেত্রে নারীকে প্রাধান্য দেওয়া হবে এবং স্থানীয় সরকারের যে অংশগ্রহণ সেটাতেও বৃদ্ধি করা হবে, এরকম আছে বিষয়গুলো। বাকিগুলো আপা বলেছেন। তো চাকরির ক্ষেত্রে যেটা প্রধান বাধা, সেটা আমি মনে করি যে বৈষম্যটা কোথা থেকে এসেছে। এই যে রাজনৈতিক দলকে জনপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, এটা 2008 সালেই বলা হয়েছে যে রাজনৈতিক দলের 33% পদে নারীর অন্তর্ভুক্তি থাকতে হবে। আজকে কিন্তু আমরা 2026 সালে এসে গেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নারী প্রার্থী আছেন মাত্র 65 জন, কম বেশি একটু হবে, নারী প্রার্থী মাত্র 65 জন। কিন্তু জামায়াতে ইসলামের সেটা আসছি নানু ভাই। তো জামায়াতে ইসলামী, ওনারা বলছেন, জামায়াতে ইসলামীর আমির খুব গর্ব করে বলেছেন যে জামাত একমাত্র 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে। কিভাবে? জামায়াতে 43% নারী সদস্য আছে। কিন্তু রহস্যজনকভাবে যেটা আমরা দেখছি যে সংসদ নির্বাচনে ওনাদের একজন প্রার্থীও নেই। তাহলে ওনারা কি জাতির সঙ্গে এটা কি মশকরা করছেন এই কথাগুলো বলে? আমি এই প্রশ্নটা রাখতে চাই, এটা কেন? ওনারা তো সামনে আছেন। জি। আচ্ছা, তো এই 33% পদে নারীর অন্তর্ভুক্তি এটা নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতেই হবে। না হলে যদি একেবারে আইন প্রণয়নের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকে, তাহলে কিন্তু নারীর এই দুরবস্থা কখনো যাবে না। এটা একটা বিষয়। আরও কথা নিশ্চয়ই হবে এই বিষয়ে। আরেকটা হচ্ছে যে সিডো সনদ, যেটা নারীর প্রতি বৈষম্য বিলোপের যে সনদ, সেই সনদের 2 নম্বর ধারা আর 16(1) গ ধারা বাংলাদেশ সরকার কিন্তু সাইন করেনি। বিশেষ করে 2 নম্বর ধারাটা নারীর প্রতি বৈষম্য বিলোপের জন্যই ওটা পুরোটাই আছে। এখন প্রশ্ন আসছে যে নারী কেন পিছিয়ে, নারীর চাকরিটা কেন? আমি যদি বলি যে 2022 সালের একটা জরিপে এসেছে যে নারী শ্রমজীবী আছেন 42%, পুরুষ শ্রমজীবী আছেন 81%। পার্থক্যটা খেয়াল করেন। এবং বেতন বৈষম্যের বিষয়টা তো আপনি বলেছেন, সেটা পরে নিশ্চয়ই বলবো। তো এখন এই যে নারীর অংশগ্রহণ এত কম কেন? নারী হিসেবে, নারী মানে মানুষ হিসেবে তার আত্মমর্যাদা এবং বিকাশের যে সুযোগ, সেটা তো থাকতে হবে। নারী মানেই সে হোম মেকার, সে সন্তান জন্ম দেবে, লালন পালন করবে আর সংসার করবে এবং অন্যের কথা শুনবে যে তোমার তো কোনো কাজ নেই, তুমি তো সারাদিন বাসায় থাকো। সেটা কিন্তু আমরা মেনে নিতে চাই না, মোটেই না।
এখন এই যে নারীর প্রতি যে অবিচার, সেটা কেন? সেটা হলো সেটার গোড়ায় আমাদেরকে যেতে হবে। পিতৃতান্ত্রিক যে মনোভাব, সেটা কিন্তু অনেক বছর ধরে চলে এসেছে। জি 1759 সালে মেরি ওলিস্টোনক্রাফট, উনি ইংরেজ লেখক, প্রথম কিন্তু নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। এখানে কিন্তু উনি নারীর জন্য পুরুষের সমান অধিকার চেয়েছেন। 1880 সালে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন। উনি বলেছেন যে নারী আর পুরুষ হলো দুটো চাকা, একটা চাকা যদি ছোট হয় তাহলে গাড়িটা ঠিকমতো চলবে জি। না এবং চক্রাকারে ঘুরতে থাকে। আচ্ছা, আমি আপনার আলোচনার মোড়টাকে ঘুরিয়ে দিতে চাই, মানে চাকাটা ঘুরিয়ে দিতে চাই এইভাবে যে আমরা তত্ত্বগত আলোচনা না করে আসেন বাস্তবের পৃথিবীতে চলে আসি। আমাদের এখানে অনেকগুলো পোশাক শিল্প বা গার্মেন্টস আপনি ইন্ডাস্ট্রি আছে, যেখানে মেয়ে শ্রমিকরা বা মহিলা শ্রমিকরা কাজ করছেন। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আইন না মেনে অনেক কম বয়সী মেয়েদেরকে কাজ দেওয়া হয়ে থাকে এবং এত অল্প টাকা দেয়, তাদের এত অমানবিক পরিশ্রম করে, এটা দেখার কেউ নাই। আপনি বলুন যে আজকে আমাদের ইশতেহারে সেটা যেন উল্লেখ করে এবং বাস্তবায়ন করে যে আজকে চাকুরি বিধিটা কেমন হবে। এইসব কম লেখাপড়ায় জানা শ্রমজীবী মানুষ, খেটে যারা খায়, তাদের কি সুবিধা দেওয়া হবে? তাদের বেতন বৈষম্য, পুরুষের তুলনায় এটা বৈষম্য দূর করতে হবে, এক। দ্বিতীয়ত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, 2, 3 তাদের বাসস্থান, তাদের নিরাপত্তা। আপনি সাভারে যাবেন, মেয়ে শ্রমিক বা মহিলা শ্রমিক, নারী শ্রমিক কি কষ্টের জীবন যাপন করে আমি তারা দুটো ভাত খাওয়ার জন্য, সেই জায়গাটুকুই বেঁচে বলতে থাকার জন্য। চাচ্ছি আপনি যে বলুন এই বিষয়ে বিশ্লেষণ ওয়েস্ট দিন। ডিসক্রিমিনেশন, আমাদের যে ওয়েস্ট বোর্ড আছে সেখানে জি। সব জায়গায় বলা হচ্ছে যে কোনো ধরনের লিঙ্গ ভিত্তিক বৈষম্য করা যাবে না। আমাদের আইএলও যে কনভেনশন আছে জি। সেখানেও বলা হচ্ছে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজে সমান মজুরি। আমাদেরকে আমরা যদি দেখি যে আমাদের যে আইন আছে লেবার জি। অ্যাক্ট, সেখানেও কিন্তু এই সমান মজুরির কথা বলা আছে। আমরা যদি জি। দেখি আমাদের যে ওয়েস্ট পলিসি আছে সেখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আইনের কোনো ফাঁক নেই। কিন্তু বাস্তবে যদি দেখতে যাই যে অনানুষ্ঠানিক খাতগুলো, চা বাগানের শ্রমিকরা যে দিনে 150 টাকা জি, পায়, জি, জি। সবচেয়ে নিম্নতম অবস্থায় তারা জীবনযাপন করছে। হ্যাঁ, আমরা যদি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান ধরি, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা, যে মেয়েরা যেখানে 80% মেয়েরা ইনভলভ আছে, জি। বৈদেশিক মুদ্রা আনছে, সেখানেও বলে দিচ্ছে যে ন্যূনতম মজুরি হবে 12,500। আসলে কি 12,500 তারা পাচ্ছে না, সেটা পাচ্ছে না। তা আমরা যদি বলি যে বারবার বলি যে আমাদের যে অদৃশ্যমান যে অবদান আছে, আমাদের যে কেয়ার, আমি বলতে চাই যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিসটাকে আমরা কিন্তু বারবার বলছি যে জাতীয় যে আয়ের অন্তর্ভুক্তি করা, যেটা আপা বললো যে মেরি ওলিস্টোনক্রাফট যে বলেছিল দ্য ভিন্ডিকেশন অফ দ্য জি, উইমেন জি, জি। রাইটস, সেক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের বিশ্বে অন্যান্য জায়গায় কিন্তু করা হয়েছে, যেটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে গৃহকর্মকে। তা আমরা যদি সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বলতে চাই, আপনারা কেন কেয়ার ইকোনমি নামে দিচ্ছেন না কেন? কেয়ার ইকোনমিকে স্বীকৃতি দিলেই তো আমাদের আয়ও বেড়ে যায়, মহিলাদের রিকগনিশন হয়ে যায়, মহিলাদের যে কাজের স্বীকৃতি সেটাও পায়। তো এখানে জি। পুরুষতান্ত্রিকতা মনোভাবটা কিন্তু প্রতিফলন প্রত্যেকটা ক্ষেত্রেই রয়ে গেছে, এবং কেয়ার ইকোনমিটা খুবই জরুরি এটা অন্তর্ভুক্ত জি। করা। এবং আমার মনে হয় যে মজুরি বৈষম্য এখনো লিঙ্গ ভিত্তিক, আমরা যদি বলি যে আমাদের যে জেন্ডার ডিসএগ্রিগেটিভ ওয়েজ ডাটা, সেটার কোনো পলিসি লেভেলের নাই। আমরা যদি বলি রাইট বেসড অ্যাপ্রোচ, অধিকার ভিত্তিক, যেটা অধিকার নিয়ে কথা হচ্ছে, সেই রাইট বেসড অ্যাপ্রোচ কিন্তু নাই। নারীদেরকে দেখাচ্ছে আপনাকে নারী ধন্যবাদ, হিসাবে। পরে আবার আসবো আপনার কাছে। প্রশ্নটা হলো যে সহজ সরলভাবে আপনি বলুন, তত্ত্বগত কথা না বলে সহজ সরলভাবে বলুন যে গ্রামের যে কৃষক রমণী এবং তাদের যে জীবনের যে অবস্থা, সেই বিষয় নিয়ে কি কেউ কখনো ভাবে? না, তাদের শরীরের খাবার নেই, তাদের পুষ্টিহীনতা আছে, তাদের শিশু সন্তানের যে জন্ম তারা দিচ্ছে, তাদের সেখানে রোগ আছে, পুষ্টি নেই, এবং তাদের শীতের পোশাক নেই।
তাদের সেখানে এই কষ্টর দিকে কে তাকিয়ে আছে বলেন? এই রাষ্ট্র, এই শহর, এই দালান কোঠা, এই চমৎকার পরিবেশ, কিন্তু যারা আমাদের খাদ্য যোগান দিচ্ছে সেই কৃষক রমণীদের কেউ খবর রাখে না। কৃষকদের কথা কেউ হয়তো বলছে, সুতরাং এদের মুক্তি কে দেবে বলেন? আপনি কৃষকদের ঘরের কথা বলুন। হ্যাঁ, একজন কৃষক ফসল ফলাচ্ছেন, কিন্তু উনি সেই ফসলের দামটা পাচ্ছেন না। দাম না পেলে কি হচ্ছে, যে তার পরিবারের যে ভরণ পোষণ, সেই ভরণ পোষণের দায়িত্বটা উনি ঠিকঠাক মতো পালন করতে পারছেন না। সেই প্রভাবটা পড়ছে তার স্ত্রীর উপরে, তার সন্তানের উপরে। বিশেষ করে নারীরা কি করে, স্বামীকে খাবার দিচ্ছে, সন্তানকে খাবার দিচ্ছে, নিজে কি খাবে সেটা কিন্তু ঠিক নেই। নিজের অনেক অসুখ, সেটাও সে বলে না, কিন্তু একেবারে যখন হয়তো বিছানায় পড়ে যাচ্ছে তখন সে তার অসুস্থতা সবাই দেখছে। আপনি বোধহয় জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি জানেন যে বেয়ারফুট ডক্টর, নগ্নপদ ডাক্তারের একটা উনি বলেছিলেন না, এইটা চীনে আমি দেখে এসেছি, গণচীনে আমি যখন গিয়েছিলাম, জিয়াউর রহমান সাহেবও দেখেছিলেন। এবং যেবার উনি আমাদেরকে পাঠিয়েছিলেন, মির্জা গোলাম হাফিজ সাহেব এর নেতৃত্বে আমরা চীনে গিয়েছিলাম 78 ডিসেম্বরের শেষে এবং জানুয়ারি 2nd উইক পর্যন্ত ছিলাম। তখনও আমরা দেখেছিলাম যে সত্যি তাই, গ্রামে গ্রামে এইসব ডাক্তাররা কিন্তু গৃহে গৃহে যে চিকিৎসা করছেন। জিয়াউর রহমান সাহেব সেটাই করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে 6 মাসের কোর্সে বোধহয় ডাক্তার যেটা ইঞ্জেকশন দিতে পারে, একটু ওষুধের করতে পারে, কোনো জটিল রোগের কোনো কিছু না, কোয়াক ডাক্তার বলে পরিচিত। তো এটা বললেও কিন্তু নগ্নপদ ডাক্তার তারাও তো একটা সার্ভিস দিতে পারে, তাই না? একটা ইঞ্জেকশন দিতে পারে, ট্যাবলেট, প্রেসারটা মাপতে পারে, তাকে দেখতে পারে। কিন্তু হাতুড়ে ডাক্তার আপনি যে অর্থে বলছেন সেটা নয়, যে একটার পরিবর্তে অন্য একটা কিছু দিয়ে দেবে ভেজাল, সেটা কিছু না। তারও একটা কোর্স পড়াশোনা করতে হবে, সেটাও করে দিয়েছিলেন। তো এখন আপনি যেটা বলেছেন যে কৃষক রমণীদের জন্য কি এরকম ব্যবস্থা করা যায়? হ্যাঁ, এটা আপনি চীনের প্রসঙ্গ বলছিলেন। চীন কিন্তু উন্নয়ন করেছে, দুটো বিষয় খুব গুরুত্ব দিয়েছে। একটা হলো স্বাস্থ্য, আরেকটা শিক্ষা। তারা স্বাস্থ্যটাকে কত সহজ করা যায় এবং কম পয়সায় দেয়া যায় অথবা বিনামূল্যে দেয়া যায়, সেটা তারা করেছে। কারণটা কি, দেখা যাচ্ছে যে একটা পরিবারের যখন কেউ অসুস্থ হয় তখন কিন্তু সেখানে তারা নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, যাই হোক না কেন, তাদের কিন্তু অনেক পয়সা বেরিয়ে যায়। ফলে কি হয়, খাদ্যে সেটার চাপটা পড়ে, যে খাদ্য থেকে সেটা কাট করতে হয়। তো এইখানে আমি বলবো যে যে রাজনৈতিক দলই এখানে সরকার গঠন করুন না কেন, বা ওনারা যখন ইশতেহার দেবেন, অবশ্যই প্রান্তিক নারীদের স্বাস্থ্য সেবার বিষয়টা সেখানে খুব ভালোভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। কারণ তারাই কিন্তু মেজরিটি, আমরা মেজরিটি না। আমরা যারা শহরে আছি, গ্রামের যে নারীরা, যারা সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত তারা এক নাগাড়ে কাজ করে যাচ্ছে, তাদের কিন্তু কোনো রেস্ট হচ্ছে না। আচ্ছা, তাদের ক্ষেত্রে নিরাপত্তাও দিতে হবে বোধহয়, যেটা আছে। এই প্রশ্নে আপনার সঙ্গে আমি বলছিলাম যে সোশ্যাল প্রোটেকশন কর্মসূচি আছে 120টা। আমি দেখেছি যে নারী প্রধান পরিবার, বিশেষ করে ভানারেবল গ্রুপ, এই নারী প্রধান পরিবারের জন্য কিন্তু সোশ্যাল প্রোটেকশন আওতাভুক্ত নাই। তাই আমার কাছে মনে হয় খুবই একক পরিবারের নারীর দায়িত্ব, যে সমস্ত পরিবার আছে তাদেরকে এই সোশ্যাল প্রোটেকশন, সামাজিক নিরাপত্তা কিভাবে দেবে সেটা, নিরাপত্তার অধীনে আনবে। যেমন আমাদের দেশে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, ডিসএবিলিটি ভাতা দেওয়া হচ্ছে, ওল্ড এজ অ্যালাউন্স দেওয়া হচ্ছে, আরও অনেক ধরনের অ্যালাউন্স আছে। তাই একক পরিবারের নারী, যে সমস্ত নারী আছে, এটা পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যান অনুযায়ী তাদেরকে এই দায়িত্ব পালনের জন্য ভাতা দেবে। আর একটা আরো একটা জিনিস তো হবে যে কর্মক্ষেত্রে নারীদেরকে মর্যাদা দিতে হবে তাদেরকে, এবং সেটাও তাদেরকে সম্মানজনকভাবে কাজ করবার জন্য। এইটা আমি একটু বলতেছি যে কর্মক্ষেত্রে যে শোষণের হাতিয়ারের জন্য আপনি নিশ্চয়ই রিফর্মে একটা জিনিস 2006 সালে যে শ্রম আইনটা আছে সেটা কিন্তু এক সংশোধন করা হয়েছে এবং গৃহকর্মীদের কিন্তু পেশা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু এটা যে কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে আপনি শুরুটাই বলেছেন যে বেবি কেয়ার বা আমাদের ব্রেস্ট ফিডিং কেয়ার, অর্থাৎ কতজন নারী কর্মী থাকলে এই সমস্ত বাধ্যতামূলকভাবে এটা দিতে হবে। যদি একজন নারীকে কর্মক্ষেত্রে তার এই সমস্ত সুযোগ সুবিধা না দিলে সে কিন্তু বাচ্চাটাকে রেখে এসে সে কিন্তু টেনশনে থাকে যে বাচ্চাটা কার উপরে আছে, কেমন আছে, এবং কাজের বুয়াও তো আমাদের এখন এই ধরনের নাই, আমরা সেরকম চাই না। তাই
কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা বলতে আর একটা জিনিস আমি দেখেছি যে এবং আরো একটি কর্মক্ষেত্রে বিষয় কি জানেন? বার্গেনিং, যে হ্যাঁ। সে যে প্রসূতি ছুটি পাবে, মাতৃত্বকালীন জি, ছুটিটা, জি। এই জায়গাটা খুব সেনসিটিভ আছে হ্যাঁ, এখন। হ্যাঁ। সরকার চাকরিজীবীদের 6 মাস করেছে, কিন্তু বেসরকারি খাতে যে অনানুষ্ঠানিক খাতে তাদের তো ছুটি নেই। যে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে আছে সেক্ষেত্রে আছে 60 ডেজ করা হচ্ছে। আগে বলা হয়েছিল 8 সপ্তাহ, এখন 8 সপ্তাহ কথাটা বাদ দিয়ে 60 দিন দেওয়া আচ্ছা হয়েছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়গুলো জানতে চাচ্ছি সেইগুলো বেশি করে বলতে হবে, এই জন্য যে আমি শ্রমজীবী যে নারীরা যারা শ্রম দিয়ে, যে গৃহকর্মী আপনি বললেন, জি, এদের সকলের উপর যে নিষ্ঠুর নিপীড়নই আমি বলবো, এদের অনেক বঞ্চিত করা হয়, এদের বাচ্চাদেরকে কিভাবে করা হয়, কম খেতে দেওয়া হয়, নির্যাতন করা হয়, বকাবকি, অনেকে তো ছাদের উপর থেকে ফেলে দেয়, মারা যায়, তার কি বিচার হয় না হয় আমরা জানি না। এরকম ঘটনা অনেক আছে, এটিকে আপনারা খেয়াল করেছেন? নিশ্চয়ই। তাহলে আপনি নিশ্চয়ই, আমি যেটা বলেছি আজকে সাবজেক্ট আছে, নারী কথাটা আছে এখানে, শ্রমজীবীরা জোর দিচ্ছি কেন, যে এদের কেউ নাই, এদের কেউ দেখার কেউ নাই। এখন আপনারা যারা আজকে গবেষণা করেন, আপনাদের মর্যাদার উপর ভিত্তি করেও আমাদের নিশ্চয়ই বক্তব্য এখানে দিতে হবে। তো এখন আসুন, আপনাদের দুজনের বক্তব্য আপনারা আবার বলুন, আপনি বলুন যে নারীর সামাজিক সামগ্রিকভাবে মর্যাদা, তার কর্ম, তার শিক্ষা, তার চিকিৎসা, তার বাসস্থান, তার খাদ্য, সব কিছুর ব্যাপারে একটি গণতান্ত্রিক সরকার কি কি পদক্ষেপ নিতে পারে, প্রথমেই আপনি বলুন, খুব সংক্ষেপে বলবেন। এটা অনেকগুলো প্রশ্ন আমি করেছি, অনেকগুলো খুব প্রশ্ন সংক্ষেপে বলবেন একসঙ্গে আপনি। হয়েছে, যে এটা আসলে দেখা যাচ্ছে যে উচ্চবিত্তের জন্য একরকম উচ্চবিত্ত এর আওতায় নেই, মধ্যবিত্তের জন্য একরকম হতে পারে। বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা মূলত নিম্নবিত্ত নারীর জন্য, যে কর্মজীবী নারী আছে, দেহজীবী নারী আছে, উপকূলীয় নারী আছে, এবং শুটকি পল্লীতে যারা কাজ করে সেই সব নারী আছে। বিশেষ করে উপকূলীয় নারীদের বিষয়টা যেটা আমরা জানি, যে তারা ঘেরে কাজ করে, তারা জাল টানে, তাদের লবণাক্ত পানিতে কাজ করতে গিয়ে তাদের কিন্তু প্রজনন ক্ষমতাই ঠিক। নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সত্যি তার কথা। মানে কি এইসব নারীদের যে কর্ম তারা করতে বাধ্য হচ্ছে, সেখান থেকে তাদেরকে অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আবার যারা কর্মজীবী বলতে যারা গৃহকর্মীদের জন্য আসলে একটা, আমি মনে করি একটা আইনি দরকার। ঠিক, এটা ঠিক বলেছেন। অধ্যাদেশ বা অন্য কিছু বিধিমালার না, আইনি দরকার, যে তারা মাসে কয়দিন ছুটি পাবে, তারা যখন কাজ করবে কতটা সময় তারা রেস্ট করতে পারবে, তাদের সুযোগ সুবিধা কি হবে, তাদের সঙ্গে কি ব্যবহার করা যাবে, কি ব্যবহার করা যাবে না, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কিছুই তাদের সঙ্গে করা যাবে এখন না। আপনি যেটা বলেছেন এটা তো আমাদের আইনের কথা, আমাদের মানে গবেষণার কথা, সব কিছুই। কিন্তু আমরা যে সমস্যাটা আমরা এখানে মুখোমুখি হই সেটা হলো যে বাস্তবায়ন কতটুকু হচ্ছে, তাই না? আইনে লেখা আছে কিন্তু বাস্তবায়ন কতটুকু হচ্ছে। আপনি একটি উদাহরণ নিন, যে আপনি একটি পোশাক, একটি ইন্ডাস্ট্রি, কারখানাতে কাজ করছে, তাকে বেতন দেওয়া হবে কত? 10,000 টাকা মাসে। কিন্তু বেতন নেওয়ার সময় তার টিপসইটা নেওয়া হচ্ছে 10,000 টাকা, কিন্তু হাতে পাচ্ছে 8,000 টাকা, 9,000 টাকা, 9,500 টাকা, 500 টাকা আগে থেকে কেটে রাখবে। কেন? চাকরি দেওয়ার সময় ওখানে যে চাকরি দেবে, ওদের ওই যে সুপারভাইজার কারা কারা থাকে, ম্যানেজার থাকে, তারা বলে যে তোমাকে আমি এই টাকা তুমি বেতন পাবে, কিন্তু তোমাকে আমি 8,000 টাকা দেবো, রাজি আছো কিনা বলো। এখন পেটের দায়ে রাজি হয়, এরকম ধরনের ব্যাপার আছে। আর আপনি যেটা বললেন যে গ্রামের এদেরকে চিকিৎসা, পল্লী স্বাস্থ্যকেন্দ্র, এগুলো, গরিব মানুষেরা আসলে কোথায়ও কোনো স্থান নাই জানেন। চিকিৎসার জন্য হাসপাতালে তারা পিছনে দাঁড়িয়ে থাকে, একটা 10 টাকা 15 টাকার একটা টিকিট, অন্যেরা আগে চলে যায় চিকিৎসা করছে, ডাক্তারে এদের দিকে নজরও দেয় না আর কি। তাহলে আপনারা এইটা বলেন যে আমাদের এই সমাজের শিক্ষিত শ্রেণী, তাদেরকে আজকে নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদের আজকে তার নিজের আত্মসমালোচনা করতে হবে। এটা না করলে এটা হবে না। আর সরকার থেকে যদি আইন কঠোরভাবে প্রয়োগ করে তাহলে হতে পারে। আপনি বলুন এ ব্যাপারে। আপনি সঠিকই বলেছেন, যেটা হচ্ছে যে যারা একদম, যাদের কথা বলার, ভয়েস রেস করার মতো জায়গা নেই, সেই ক্ষেত্রে যেটা রেডিমেড গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে নির্যাতিত হচ্ছে, সেক্সুয়ালি হ্যারাসমেন্ট, যদি সে অভিযোগ দিতে চায়, বিভিন্ন ধরনের হুমকি ধুমকি।
আরেকটা দেখা গেছে তাদের যেটা আমি বলতেছিলাম যে মাতৃত্বকালীন ছুটিটা তারা কিন্তু ওই যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না, কারণ ওই ছুটিটা ক্লেম করতে পারে, আবার সুবিধাও দিতে হবে। তাই এই জিনিসগুলো কিন্তু ফাঁক ফোকর রেখে যাচ্ছে জি, জি। বিভিন্ন জায়গায়। আবার দেখা যাচ্ছে যে সে যদি চাকরি থেকে হঠাৎ চলে যায়, তাকে যে 6 মাসের বেতন দিয়ে তাকে বিদায় করতে হবে, ওই জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেওয়া হচ্ছে না। এবং আপনি যে নারীদের স্বাস্থ্যের কথা বললে আপনি অবাক হবেন, আমি সিলেটে গিয়েছিলাম। জি। সিলেটে বিশ্বনাথ উপজেলায় রামপাশা ইউনিয়ন, সেখানে খুব ন্যারো রাস্তা এবং অধিকাংশ মানুষই ওখানে শুটকি চাষি, আপা বলছে শুটকি চাষের উপর খায়, তাদের মূল খাদ্য শুটকি। এর ফলে দেখা যাচ্ছে যে শুটকি খাবার গ্রহণ করার পরে ওখানে আপনার ডিসএবিলিটি, নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি পেশেন্টটা হচ্ছে, তারা হাসপাতালে, ওখানে হাসপাতাল আছে কিন্তু আপনার সিজার করার ডাক্তার নাই, অ্যানেস্থেসিয়া নাই। তাই সে মহিলাতে 600 টাকা করে খরচ করে যে যাবে 6 মাইল, আবার যে তার মানে আসবে, হাসপাতাল আছে কিন্তু চিকিৎসা হয় না। চিকিৎসা হয় না। হ্যাঁ। তাই সরকারের এই জায়গাটুকু যদি দৃষ্টি না দেয়, তাহলে খাতা কলমে কাগজে নিয়ে আমাদের কখনোই এই সমস্ত নারী কখনোই উন্নয়ন হবে না, সুবিধা দেওয়া হবে না। যে কথাটা আমি বলছি যে সংখ্যাতাত্ত্বিকভাবে আমাদের নারী উন্নয়ন দেখেছে, কিন্তু কাঠামোগত বৈষম্য কিন্তু সমাজ ব্যবস্থায় রয়েছে, যেটা আমার যে পুরুষতান্ত্রিকতা বললেন, খুব ভালো কথা বলেছেন। পুরুষতান্ত্রিকতা আমাদের সমাজ ব্যবস্থায় সর্বক্ষেত্রে রয়েছে। আমি সবচেয়ে যে ট্রেড ইউনিয়নের কথা বলি, নারীরা যে অধিকারের কথা বলবে, সেখানে দেখেন কয়জন নারী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশে, দেখেন কোনো জায়গায় নারী প্রতিনিধিত্ব করার সুযোগ নাই। তাই সরকার আইন করুক যে নারীরাও ওই ট্রেড ইউনিয়নে তাদের প্রতিনিধিত্ব করার কথা বলবে, তারা তাদের কথা বলতে হবে এবং ওই ট্রেড ইউনিয়ন গঠিত হবে নারী প্রতিনিধি রেখে, তাহলে অনেকটা আইনটা হ্যাঁ, বাস্তবায়িত এখন আপনি বলুন পারে। যে শুধু শ্রমজীবী মানুষ না, প্রতিটি নারীর, কর্মজীবী নারী, উচ্চশিক্ষিত বা সমস্ত নারীদেরই আজকে অধিকারের প্রয়োজন, সেটা তার সম্মানের প্রয়োজন। এই প্রসঙ্গে আপনি বলুন, সামগ্রিক নারীদের কথা বলুন। আমি কিন্তু প্রথমে যেটা বলেছিলাম, এই সমাজটা হচ্ছে শ্রেণী বিভক্ত সমাজ। সুতরাং আপনারা দুজন বা আমি বা যারা আছি, আমাদের সাথে শ্রমজীবী সাধারণ মানুষ বা মহিলাদের পার্থক্য আছে, তাই না? এখন আপনি সামগ্রিকভাবে এই সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনকালীন যে অবস্থা আছে, তার ইশতেহার আসবে, তার বক্তব্য তো আমরা শুনছি এবং দেখছি। আমরা কিন্তু এটা চাই না যে আমাদের এই সমাজ একটি মৌলবাদী সমাজে রূপান্তরিত হোক, এটা কখনোই চাই না। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সমাজ চাই। যে দল বা যে দলের নেতা গণতন্ত্রের কথা বলছেন, মানে শব্দগুলো প্রয়োগ করছেন অত্যন্ত সচেতনভাবে, যতটুকু করতে পারবেন সেটাই বলছেন, আমরা সেটাই আশা করি যে সেক্ষেত্রে নারীদের মর্যাদা যাতে বৃদ্ধি পায় এবং তাদের অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, সে সম্পর্কে আপনি একটু বিশ্লেষণ। এটা খুব ভালো প্রশ্ন নানু ভাই। ওই যে ঘুরে ফিরে একটা কথা আসবেই, সেটা হলো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে পুরুষ ভাবছে যে সেই শ্রেষ্ঠ, সেই জায়গা থেকে বের হতে হবে। তো সেইখানে দেখা যাচ্ছে যে প্রথমেই আমরা বলছি যে নারীর অর্থনৈতিক মুক্তির কথা, সেটা নিম্নবিত্ত হোক আর মধ্যবিত্ত হোক, যে নারী হোক তার অর্থনৈতিক মুক্তির বিষয়টা আসছে। কিন্তু অর্থনৈতিক মুক্তির বিষয়ে আসতে গেলে আগে আমাদের স্বাস্থ্য খাতটাকে উন্নত করতে হবে। করে যখন স্বাস্থ্য খাতে ব্যয়টা কমে যাবে একটা পরিবারের, তখন কিন্তু তারা মেয়েদের শিক্ষার ব্যাপারে মনোযোগী হতে পারবে। আরেকটা হচ্ছে যে অনেক কথাই এখানে আসে, সেটা হলো যে পরিবার থেকেই কিন্তু পিতৃতান্ত্রিক মনোভাব শুরু হয়। একটা পরিবারে ছেলে শিশুকে গুরুত্ব দেওয়া হয়, পরিবার, খেলার মাঠ এবং স্কুল ব্যবস্থাগুলো কি নিতে হবে সেটা বলেন না, কি ব্যবস্থা নেবে আপনি এটা এইভাবে বলেন। যেমন আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? একটি শিক্ষা প্রতিষ্ঠান, পুরুষ নারী সকলেই সেখানে শিক্ষাদান করছে আর কি। তো এখন কথাটা হলো যে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তাদের বেতনের কোনো বৈষম্য আছে কিনা। যেমন মহিলারা যারা আছে তাদের সম্মানজনকভাবে তারা সেই মর্যাদাটুকু পাচ্ছে কিনা, সেটার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে সেখানে পুরুষ মহিলারা কাজ করছে এবং সেক্ষেত্রে তাদের মর্যাদার সমান আছে কিনা, বেতন বা অন্য কিছু। আমি তো যেটা শুনেছি, অনেক
পোশাক শিল্প কারখানা, বা আমরা শুধু পোশাক শিল্প বলি কেন, আরো অনেক চা, ইন্ডাস্ট্রি অনেক আছে, প্রতিষ্ঠান, তাই না? স্কুল, এবং কলেজ, বেসরকারি প্রচুর অফিস আদালত প্রতিষ্ঠান। বিপুল সংখ্যক আছে। জি, জি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের জন্য যেটা আপনার তাদের যে ওয়াশরুম বলতে যেটা এটাই আমি স্বতন্ত্র, বলতে যাচ্ছিলাম যে- এইটা আজকে অনেকে লজ্জায় বলে না, পুরুষদের জন্য এই একটাই রাখা হয় এবং সেখানেই তারা অনেক কষ্টে অনেক রকম ভাবে যায়। গ্রামে- মানুষ তো এখনো কিছুটা তাদের মধ্যে দিয়ে তাদের একটা লজ্জাবোধ আছে, সংকোচবোধ, সংকোচবোধ এটা তো রয়েছে। থাকবেই, তাই না? তো এইসব ব্যাপারে কিন্তু কারো কোনো খেয়াল আর নেই, কোনো গ্রামে দৃষ্টি নেই। স্কুল গার্মেন্টসে যারা চাকরি করেন তারা যে দুপুরবেলা খাবার খান, ওনারা কিন্তু ছাদের উপরে উঠে রোদের মধ্যে খাবার খান, তাদের কিন্তু খাবার জি। খাওয়ারও কোনো জায়গা নাই। আবার আপা যেটা বলছিলেন যে শ্রম আইনে তাদের শিশুদের দেখাশোনার জন্য ডে কেয়ার সেন্টার, জি, জি। তারপরে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, বিশুদ্ধ পানি, এগুলো কিন্তু Breastfeeding, মালিক পক্ষকে রাখতে বলা হচ্ছে, মালিক পক্ষ কিন্তু রাখে না। তো এইখানে আসলে এই আইনের বিষয়গুলোই আপনারা ভালো, কঠোর হ্যাঁ, প্রয়োগ, আইন কঠোর যেটা প্রয়োগ। আছে আর আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন, কিন্তু সেটা কোথায় থমকে যাচ্ছে? সেটা হচ্ছে দুর্নীতির জন্য থমকে যাচ্ছে, ঠিক। অরাজকতার জন্য থমকে জি, জি, যাচ্ছে, জি। জবাবদিহিতার ঠিক বলেছেন, অভাবে ঠিক থমকে বলেছেন। যাচ্ছে। আচ্ছা, তাই আমার না? আরেকটি শেষ প্রশ্ন আপনাদের কাছে। আসুন, আমাদের দেশে কিন্তু বিপুল সংখ্যক নারী বেকার, কর্মহীন, তাদের কিন্তু কোনো কাজ নেই। তাদের কাজ নাই মানে তাদের খাবারও অনেক, কিভাবে তারা বেঁচে আছে আমরা জানি না। আপনারা নিশ্চয়ই জানেন পরিসংখ্যানে বাংলাদেশে বিপুল সংখ্যক নারী আজকে কর্মহীন। তাহলে এই কর্মের ব্যবস্থা করবার জন্যে যে আগামী দিনে যে নতুন সরকার আসবে, একদিনেই তো সব কিছু করবে না, কিন্তু তার এমন একটি পরিকল্পনা করতে হবে যাতে নারীরা, যারা কম লেখাপড়া জানে তাদেরও কাজ হবে, যারা লেখাপড়া শিখেছে, শিক্ষিত নারী যারা আছে তারাও সেখানে কাজ পাবে। এই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আপনারা একমত কিনা বলুন, খুব সংক্ষেপে অবশ্যই এক খুব মিনিট। সুন্দর বলেছেন আপনি, যেটা বলেছেন আমরা তো সেটাই চাচ্ছি যে আমার অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, অল্প দক্ষ, বেশি দক্ষ, সেই অনুযায়ী যে ক্যাটাগরি সেই অনুযায়ী কর্মের সংস্থান করুক, কর্ম পরিবেশটাকে নিরাপত্তা দে, নারীর জন্য একটু খেয়ে পড়ে বাঁচতে পারে, চমৎকার মর্যাদা কথা। নিয়ে সে বেঁচে থাকতে পারে। আমরা কিন্তু পুরুষকে কখনোই প্রতিপক্ষ মনে করি না, নিশ্চয়ই, আমরা মনে নিশ্চয়ই। করি যে সমাজ সমান্তরাল ভাবে চলবে, পুরুষও চলবে, নারীও চলবে। কারণ এই যে নির্বাচন, 49% আপনি হয়তো এই নারী, কথাই বলতে চাচ্ছেন জি, যে 49% নারী, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তাহার করিয়াছে নারী। ধন্যবাদ। আপনার বলেন এই এবার। ধরনের কথা আসলে নারীকে সাময়িকভাবে তুষ্ট করতে পারে, কিন্তু বাস্তবতা আলাদা। নারীরা আসলেই খুবই কষ্টে দিন যাপন করেন। তাদের উন্নয়নের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে গবেষণা সেল, থিঙ্ক ট্যাঙ্ক এবং কমিটি করা যেতে পারে যে কিভাবে কি করা যায়। এটা কিন্তু ওইটা রাতারাতি হবে আপনার না। করা উচিত। আপনি বলেন যে নান্নু ভাই, last নারীদেরকে আমি একটা কথা তার বলবো। কাজের সব বাস্তবায়নের জন্য ওই থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা করতে গেলে 100 বছর লাগবে, ওগুলো রাখেন। না। এখন যা আছে তাকে কাজ দিতে হবে, মজুরি দিতে হবে, চিকিৎসা করতে হবে, বাসস্থান দিতে হবে। আমরা আপনাদের সামনে নির্বাচন, আচ্ছা, আমরা ওইটাই বলতে ওইটাই আপনারা চাচ্ছি চাবেন। যে হ্যাঁ, স্পষ্ট আপনাদের- করে বলতে হবে নির্বাচন ইস্তাহারে যে নারীদের জন্য, নারীরা কিভাবে তার কর্মে, শিক্ষায়, খাদ্যে, বস্ত্রে ভালো থাকতে আমাদের পারে হাতে আর সেটা সময় নেই। কিন্তু আপনাদের ধন্যবাদ, অলিগলিতে- দুইজন অনেক ভালো হ্যাঁ। বলেছেন। আপনার বোঝা যাচ্ছে আপনারা গবেষণা করে এসেছেন। এই গবেষণার ফল আমরা নির্বাচনের পরে নতুন সরকারের কাছে চাই। শুধু দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।